তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকের ক্লাসটা তোমাদের একেবারেই পরীক্ষার অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের থাকছে। অর্থাৎ তোমাদের 7 তারিখ থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে। আর তোমরা পরীক্ষা দেওয়ার আগে, পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা কোন প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে সেটা তোমাদের আজকের ভিডিওতে থাকছে। তোমাদের বেসিক্যালি আর একটা বিষয় আলোচনা করব যে তোমাদের টোটাল নম্বর থাকবে তোমাদের থাকবে 50 মার্কের। অর্থাৎ তোমাদের 10 মার্কের জন্য তোমাদের 3টি প্রশ্ন করতে হবে এবং 5 মার্কের জন্য তোমাদের 2টি প্রশ্ন করতে হবে। তাহলে 5 দুগুণা 10 আর এদিকে 30, 30 আর 10 40। আর তোমাদের ইন্টারনাল আকারে যে পরীক্ষাটা হয় সেটা তো তোমরা সকলেই জানো। তো আমি তোমাদের এখানে প্রথম আলোচনা করব ইন্ট্রোডাকশন টু সোশ্যোলজি। অর্থাৎ সোশ্যোলজি নিয়ে আমাদের কিন্তু অনেকেরই কিন্তু একটা ধারণা আছে। অর্থাৎ সোশ্যোলজি যে কথাটা প্রথম যে উদ্ভবটা আসে সোসিয়াস, অর্থাৎ একটা উদ্ভব হয়েছিল সোসিয়াস থেকে বা লগোজ। তো সোসিয়াস এবং লগোজ মিলে কিন্তু এই সোশ্যোলজি কথাটার উত্থান কিন্তু শুরু হয়। জানা যায় অগাস্ট কোত নামে একজন ফরাসি বা বৈজ্ঞানিক ছিলেন, সমাজতত্ত্ববিদ ছিলেন। তিনি প্রথম এই সমাজতত্ত্বের উদ্ভব শুরু করেছিলেন 1839 খ্রিস্টাব্দে। তিনি এই সমাজতত্ত্বের উদ্ভব বা প্রবর্তন করেন। তোমাদের ছোট ছোট প্রশ্নগুলো এমসিকিউতে পরীক্ষা তোমাদের দিতে পারে এভাবেই। তো সমাজ আসলে কি আমরা সকলেই অবগত আছি। আর তোমাদের এই সমাজ থেকে একটা ধারণা অবশ্যই রাখা দরকার। মানে তোমাদের সমাজ বলতে কি বোঝো, সামাজিক পরিবেশ, তারপরে জনগোষ্ঠী, তারপরে গৌণ গোষ্ঠী। এই প্রশ্নগুলোই তো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, তাই না? আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো তোমরা প্রথম প্রশ্ন পড়বে সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো, অথবা দিয়ে তোমাদের সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, তারপরে তোমরা পড়বে সমাজতত্ত্বের বিষয়বস্তু আলোচনা করো। তোমাদের পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়েও দিলেও তোমরা কোনো রকম ভাবে কিন্তু একটা বিদ্রুপ হবে না বা কোনো রকম কনফিউশন তোমরা রাখবে না। কারণ তোমাদের যদি বলা হয় পরিধি, প্রকৃতির জায়গায় পরিধি লিখবে। যদি বলা হয় বিষয়বস্তু, একটা মনে প্রশ্ন থাকতেই পারে যে বিষয়বস্তু তো আমি পড়িনি, বিষয়বস্তু কি। তো অথবা দিয়ে যে অপশনগুলো বলছি এগুলো কিন্তু সমাজতত্ত্ব এবং সমাজতত্ত্বের প্রকৃতি বা পরিধি। তারপর চলে যাবো নেক্সট আলোচনায়। 2য় নম্বর প্রশ্ন, তোমরা একটু খাতায় নোট করবে। সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের উদ্ভবের কারণগুলি। বলে না যে সমাজতত্ত্বের উদ্ভবটা তো হলো, তার কারণগুলো কি আছে। তাহলে সমাজতত্ত্বের উদ্ভবের কারণগুলি, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। আমি তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নটাই বলবো। তোমাদের এখান থেকে পড়বে সমাজতত্ত্ব ও দর্শনের মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য আলোচনা করো। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপরে তোমরা চলে যাবে নেক্সট প্রশ্নতে, সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। অথবা পরীক্ষায় প্রশ্নটা এমনও দিতে পারে সমাজতত্ত্ব বা নৃবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করো। এটা কিন্তু গেল 2 নাম্বার। তারপরে পরীক্ষায় প্রশ্নটা যদি ঘুরিয়েও দেয় তাহলে তোমাদের বেসিক্যালি সমাজতত্ত্ব এবং নৃবিজ্ঞানের মধ্যে মিল বা পার্থক্য আলোচনা করো। তোমাদের মনে হতেই পারে যে এই সমাজতত্ত্ব বা নৃবিজ্ঞানের মিল বা পার্থক্য আমি কোথায় খুঁজবো, তাই না? তাহলে তোমরা সমাজ বিজ্ঞানের যে নৃবিজ্ঞান, এই নৃবিজ্ঞানের সম্পর্কটা দুটোর সঙ্গে আসলে তোমরা দেখবে ট্যালি করে যে সম্পর্কটা আসলে কি রয়েছে। তাহলে 2-5 লাইন তো তোমরা লিখতে পারবে। অর্থাৎ একটা 5 মার্কের প্রশ্নতে তোমাদের খুব বেশি পয়েন্ট দিতে হবে না। আর পয়েন্ট না জানলেও তোমরা একটু সুন্দর করে প্যারা করে লিখে দিবে, ঠিক আছে? প্রথমে ভূমিকা থেকে শুরু করে শেষের দিকে তোমরা উপসংহার বা মূল্যায়ন দিয়ে শেষ করবে, ঠিক আছে? তারপর প্রশ্নতে চলে যাবো নেক্সট প্রশ্নতে। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সমাজতত্ত্ব বা নৃবিজ্ঞানের ইতিহাসের সঙ্গে সাদৃশ্য, মানে সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সাদৃশ্য বা বৈসাদৃশ্য আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে প্রশ্ন নেক্সটে চলে যাব, রাষ্ট্রবিজ্ঞান বা সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। আমরা এটা বলতেই পারি যে সমাজ শুধুমাত্র সমাজের নিয়ে কথা বলে না, সমাজ কিন্তু ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, তারপর শিক্ষা বিজ্ঞান নিয়েও কিন্তু কথা বলে, ঠিক আছে? তারপরে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে পরীক্ষায় তোমাদের প্রশ্নটা এমন দিতে পারে, সমাজতত্ত্বের উপর রাষ্ট্রবিজ্ঞানের নির্ভরশীলতা আলোচনা করো। সমাজতত্ত্বের সঙ্গে
নির্ভরশীলতা কি রয়েছে। ঠিক আছে, তারপর চলে যাব নেক্সট প্রশ্নতে, সমাজতত্ত্ব ও অর্থনীতির উপরে একটি টিকা লেখো। মানে আমরা সমাজ সম্পর্কে আমরা জানি, কিন্তু সমাজে তো একটা অর্থনৈতিকের ব্যাপার থাকে, তো সেটাই হচ্ছে এখানে টিকা আকারে আসতে পারে পরীক্ষায়, বা পরীক্ষায় প্রশ্নটা এমন দিতে পারে, অর্থনীতির উপর সমাজতত্ত্বের প্রভাব আলোচনা করো। সমাজতত্ত্বের প্রভাব আলোচনা করো, এই প্রভাবের মধ্যেই কিন্তু অর্থনীতিটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন চলে যাব, তোমাদের এখানে 2 নম্বর মডিউল সমাজ কি, সমাজের বৈশিষ্ট্য বা প্রকারভেদ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে অথবা দিয়ে সমাজের সংজ্ঞা দাও, তারপরে সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমাদের যদি পরীক্ষায় সমাজের প্রকারভেদ দেয়, তাহলে কিন্তু তোমরা বৈশিষ্ট্যটাও কিন্তু তোমরা বৈশিষ্ট্যটাকে কিন্তু বোঝায় প্রকারভেদ, মানে আলাদা আলাদা বিভাগে কিন্তু ভাগ করা হচ্ছে। তাহলে কি বললাম, বৈশিষ্ট্য বা প্রকারভেদ, যদি বৈশিষ্ট্য না আসে প্রকারভেদ আসে, তাহলে তোমরা বৈশিষ্ট্যটাই কিন্তু পরীক্ষায় লিখবে। তারপর তোমাদের রয়েছে এখানে সমাজের গুরুত্বপূর্ণ অর্থাৎ সমিতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। সমিতি এবং সমাজ, ঠিক আছে, সমিতি থেকে সমাজ থেকেই কিন্তু সমিতি উৎপন্ন হয়। তারপর চলে যাবো নেক্সট আলোচনায়, সমাজ কি, সমাজের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এটা তোমাদের যদি বড় করে আসে তোমরা একটু বড় করে লিখবে, আর ছোট করে আসলে তোমরা ছোট করে লিখবে। তারপর রয়েছে লোকাচার বলতে কি বোঝো, লোকাচারের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপর লোকাচারের মধ্যে লোকাচার বা লোকনীতির মধ্যে পার্থক্য, এগুলো তোমরা পড়বে। তারপর চলে আসবো সম্প্রদায় বা প্রতিষ্ঠানের মধ্যে, এখান থেকে সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। সামাজিক গোষ্ঠী, তারপর রয়েছে এখানে সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও, সামাজিক গোষ্ঠীর বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। বিভিন্ন ধরন সমাজ সম্প্রদায়ের মধ্যে, জনসম্প্রদায়ের মধ্যে বা সামাজিক গোষ্ঠীর মধ্যে, সেগুলো তোমরা পড়বে। তারপর চলে যাবো নেক্সট প্রশ্নতে, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। সামাজিক গোষ্ঠী, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন তোমরা নোট করবে, সমাজে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো, অথবা সমাজে প্রাথমিক তাৎপর্য আলোচনা করো, বা গোষ্ঠীর তাৎপর্য আলোচনা করো। প্রশ্নটা এমন হবে, সমাজে প্রাথমিক গোষ্ঠীর তাৎপর্য আলোচনা করো। তারপরে প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, তারপরে হচ্ছে প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য, এটা একটার মধ্যে রাখবে। তারপরে হচ্ছে তোমাদের প্রাথমিক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা তোমরা পড়বে। প্রাথমিক গোষ্ঠী বা গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো, এটাও পড়বে, একই প্রশ্ন। তারপরে চলে যাবো নেক্সট প্রশ্নতে, সমাজে গৌণ গোষ্ঠীর ভূমিকা মূল্যায়ন করো, গৌণ গোষ্ঠী, অথবা সংজ্ঞা সহ ব্যাখ্যা দাও। তারপরে মানব সমাজে গৌণ গোষ্ঠীর গুরুত্ব আলোচনা করো। মানব সমাজে গৌণ গোষ্ঠী আর হচ্ছে গৌণ গোষ্ঠীর সংজ্ঞা ব্যাখ্যা দাও, এখানে কিন্তু একটা পয়েন্টের মধ্যে বা একটা জায়গাতে কিন্তু আছে। তারপর চলে যাবো নেক্সট প্রশ্নতে, সামাজিক কাঠামোর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে সামাজিক কাঠামো বলতে কি বুঝো, সামাজিক কাঠামোর কার্যাবলী বা গুরুত্ব আলোচনা করো। কার্যাবলী বা গুরুত্ব কিন্তু একই ভাষা। তারপরে রয়েছে সামাজিক কাঠামোর অংশসমূহের পারস্পরিক নির্ভরশীলতা আলোচনা করো। তো এই প্রশ্নগুলো পড়লে পরে আমার মনে হয় তোমরা ভালো কিন্তু তোমরা একটা সাকসেস করতে পারবে, অর্থাৎ ভালো লিখলে পরে তো অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে। ঠিক আছে, মিনিমাম তোমাদের 25 তোমাদেরকে পেতেই হবে। তারপরে সংস্কৃতির সংজ্ঞা দাও, সংস্কৃতির বৈশিষ্ট্য, কালচার অ্যান্ড সোসাইটি থেকে। তারপর প্রশ্ন চলে যাব নেক্সট প্রশ্ন, আজকে শুধু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই সাজেশনগুলো বলে যাচ্ছি। ব্যক্তি জীবনে সমাজ ও গোষ্ঠী জীবনের সংস্কৃতির গুরুত্ব বা প্রভাব আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে আলোচনা করব নেক্সট প্রশ্নতে চলে যাব, সামাজিকরণ বলতে কি বোঝায়, সামাজিকরণের বিভিন্ন মাধ্যমগুলি বা কারণ আলোচনা করো। তারপর চলে যাব সামাজিকরণের মাধ্যম হিসেবে বন্ধু গোষ্ঠী বা খেলার সঙ্গী বা সঙ্গী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু ওই প্রশ্নটা যেটা বললাম ওই প্রশ্নটার মতোই, সামাজিকরণের সংজ্ঞাটা লিখবে, তারপরে কিন্তু এখানে তোমরা গোষ্ঠীর বা সঙ্গী বা গোষ্ঠীর ভূমিকা লিখবে। তোমাদের এই পর্যন্ত যেটা সাজেশনটা তোমাদের আকারে তুলে ধরলাম, এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। আর তোমাদের যদি কোনো মূল্যবান বক্তব্য বলার থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে।